নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক নির্বাচন ছিল, সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি 2024-এর দামামা আরও একবার বাজিয়ে দিলেন। দেশ থেকে বিজেপিকে উৎপাটিত করার আহ্বান যেমন জানালেন, তেমনি কংগ্রেসকে কার্যত বিঁধলেন যে যখনই তিনি আহ্বান করছেন যে বিজেপি বিরোধী সমস্ত শক্তি একজোট হোক, সেক্ষেত্রে যে কংগ্রেসের আন্তরিকতা নেই সেই ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত আঞ্চলিক শক্তিকে তিনি আহ্বান জানালেন বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার। আমরা গত কয়েক মাস ধরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক দেখতে পাচ্ছি, যেভাবে বারংবার তৃণমূল কংগ্রেসের বিজেপি বিরোধিতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে অত্যন্ত সিগনিফিকেন্ট বলে মনে করছে রাজনৈতিক মহল যে তাহলে কি যে বিজেপি বিরোধী অক্ষ, সেটাকে কংগ্রেসকে বাইরে রেখে সে বিজেপি বিরোধী অক্ষের কথা ভাবনা চিন্তা করছেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি আমরা দেখলাম যে নাম না করে রাজ্যপালের দিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ সন্ধে গড়াতে না গড়াতেই প্রত্যুত্তর এলো রাজ্যপালের দিক থেকেও। এইসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব, সিপিআইএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায় এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। শুরুতে আপনাদের দেখাবো কংগ্রেসকে বাদ দিয়ে তৈরি ব্লুপ্রিন্ট, সব বিজেপি বিরোধী আঞ্চলিক দলকে নিয়ে জোট, যে যেখানে শক্তিশালী সেখানে প্রার্থী। স্পষ্ট হলো তৃণমূলের প্ল্যান 2024। কংগ্রেসের অবস্থান নিয়ে সংশয়, তাই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোকে নিয়ে বিকল্প তৈরি করতে এগোতে চায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই ইঙ্গিত। हम लड़ने के लिए तैयार है, हम बीजेपी को हटाने के लिए तैयार है। हम आने वाला दिन चाहते हैं जितना भी रीजनल पार्टी है, आइए हम लोग एक साथ में काम करें और एक साथ में काम करके बीजेपी को हम 2024 में परास्त करें पॉलिटिकली। ये हमारा वादा है। জোট রাজনীতিতে যাই ঘটুক, জাতীয় স্তরে প্রবল শক্তি হয়ে ওঠার টার্গেট থেকে সরছে না তৃণমূল নেত্রী। ऑल इंडिया में हम ठीक से करेंगे, तैयार करेंगे। 21-এর বিধানসভা ভোটের পর জাতীয় স্তরে বিজেপির মূল প্রতিপক্ষ হিসেবে মমতাকে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। একা হাতে মোদীর শাহকে রোখার এই সাফল্য ইদানিংকালে কারণ নেই। বাংলায় বিধানসভা ভোটের পরই জাতীয় স্তরে জোটের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। सब एक साथ में काम करने के लिए एक फ्रंट बनाइए और एक फ्रंट से अभी से प्लानिंग कीजिए। 21শে জুলাই মমতার এই মন্তব্য। তবে এরপর গত 6 মাসে জাতীয় স্তরে রাজনীতির জল অনেক গড়িয়েছে। বিভিন্ন রাজ্যে একাধিক নেতা কংগ্রেস থেকে তৃণমূলে। গোয়ায় বিরোধী জোটের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। গোয়া নিয়ে একে অপরকে দোষারোপ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের। শিবসেনা ও এনসিপিও আলাদা প্রার্থী দিয়েছে। মুম্বাইতে দাঁড়িয়ে ইউপিএ নিয়ে মমতার কড়া বার্তা। রাজনৈতিক মঞ্চে কংগ্রেসের ভূমিকাকে নিশানা করেছে তৃণমূল। কংগ্রেস বিজেপির কাছে 2014 থেকে হারছে, আর তৃণমূল কংগ্রেস বিজেপিকে 2014 থেকে হারাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। এমনকি তৃণমূলের সম্পাদকীয়তেও কংগ্রেসকে আক্রমণ। বুধবার কংগ্রেস নিয়ে একই সুরে বার্তা মমতার। কংগ্রেস পার্টিটা মেঘালয় বিজেপির হয়ে ভোট করে দেয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক, কিন্তু যদি কেউ না শোনে, অহংকার নিয়ে বসে থাকে, তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে মালার মতো গেঁথে নেব। চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে। তবে এখানে সেই এক ও অভিন্ন প্রশ্ন, কংগ্রেসকে ছাড়া কি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠন সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, রাজনীতির বাস্তবতা মাথায় রেখেই পা ফেলছেন তৃণমূল নেত্রী। তৃণমূলের কৌশল 1, আঞ্চলিক দলগুলোকে নিয়ে জোটের ক্ষেত্র তৈরি করা। তৃণমূলের কৌশল 2, আঞ্চলিক স্তরে জোট মজবুত হলে কংগ্রেসের সঙ্গে দর কষাকষি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেস নিজেই জোটে আগ্রহী হবে এমন একটা ক্ষেত্র তৈরি হওয়া জরুরি। সেজন্য যে জাতীয় স্তরে ছড়িয়ে পড়া প্রয়োজন তৃণমূল নেতৃত্ব সেটা জানে। তাই ত্রিপুরা ও গোয়ায় ভোট লড়াই ঝাঁপিয়েছে তৃণমূল। উত্তরপ্রদেশে অখিলেশের সমর্থনে মমতার সভা করার সিদ্ধান্ত। হরিয়ানাতেও সংগঠন মজবুত করার চেষ্টায় তৃণমূল। যদিও এখনই তৃণমূলের এই রণকৌশলকে গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস বিজেপি। আমি বলছি যে এত বড় নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, সেখানে তো গিয়ে একটু ভাষণ দিতে পারতেন। কেউ ডাকছে না কেন?
এত মার্কেট খারাপ হয়ে গেল কেন, সেটা আগে ভাবা উচিত। আগেও অনেকবার কংগ্রেসকে বাদ দিয়ে কেউ চেষ্টা করেছিলেন, তারা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশই বলছেন 10ই মার্চে আবার পরিস্থিতি বদলাবে। ওই দিন উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোটের ফল ঘোষণা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সৌম্য আইচিরায়ের কাছে শুরুতে আসবো, কারণ সৌম্যদা যে আঞ্চলিক শক্তিগুলোকে একজোট হওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে তিনি স্পষ্ট করে দিলেন, দাবি করলেন আরও একবার যে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য বারবার কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু অহংকার নিয়ে বসে থেকে আপনারা বিষয়টায় গা করেননি। আমরা দেখেছি যে কিছুদিন আগে গোয়ায় যখন সাংবাদিক সম্মেলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি রীতিমতো ডেট দিয়ে বলেছেন যে ডিসেম্বরের শেষ সপ্তাহে অমুক দিন অমুক সময়ে পবন বর্মা গিয়েছিলেন পি চিদম্বরমের সঙ্গে দেখা করতে। আপনারা কেউ কর্ণপাত করেননি। না, আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, আমার কো প্যানেলিস্টদের অভিনন্দন জানাচ্ছি, তারা আজকে প্যানেলে আছেন। বাস্তব রাজনীতির পরিস্থিতি থেকে আলোচনা করতে গেলে এখন একটা কথা আমার খুব মনে পড়ছে যে গোয়াতে বা অন্য জায়গায় আমি জানি না পচা ডোবার মড়ক লেগেছে কিনা, পচা ডোবার জল এখন খেতে হচ্ছে। আবার আমরা তো বলিনি পচা ডোবারটা কার উক্তি, তো বিশুদ্ধবাবু বলতে পারবেন কোনটা, ইউপি আছে নাকি? আবার কংগ্রেস তো বিজেপিকে হারাতে পারে না। জল খাচ্ছেন কোথায় বলছেন তো, কংগ্রেসকে এই অক্ষের বাইরে রেখে আঞ্চলিক শক্তিগুলোকে একজোট হওয়ার কথা বলছেন। বলেনি এখন একটা নতুন রোগ বেরিয়েছে জানো তো মৌপিয়া, সারা ভারতবর্ষে যেমন ওমিক্রন চলছে, তারপরে একটা নতুন রোগ বেরিয়েছে, তারা কতগুলো সিনড্রোম দেখা যাচ্ছে, যেগুলো সিবিআইইডি সিনড্রোম, সিইএস। তো এই সিইএস এর লক্ষণটা হলে এরকম হয়, বুঝলে তো। ঘটনা হচ্ছে এখন ইউপিএ 1 বা ইউপিএ 2 বা ইউপিএর আমব্রেলার তলায় কারা কারা আছে ফার্স্ট দেখতে হবে। তো রাজনৈতিক আলোচনা হোক না তর্জা না করে, আরজেডি, এনসিপি, শিবসেনা, সিপিআই, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, ডিএমকে ইত্যাদি ইত্যাদি। ভারতবর্ষের সবথেকে খারাপ ফল কংগ্রেস যে সময়টায় করেছে সেটা হচ্ছে 2019 সাল। তার ঠিক 10 বছর আগে 2011 সালে মানে 2009 কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল, ভোট পেয়েছিল কত, 12 কোটি। আর ঠিক তারপরে হচ্ছে 11 পয়েন্ট সামথিং, মানে তাতে দেখা গেল কংগ্রেসের সব থেকে স্বাধীনতার পরে সব থেকে কম সিট পেয়েছে 54টা। আর সেই 54টা সিট দেখো ফর্মিডেবল, কিরকম করে ইরেলিভেন্ট কথা হচ্ছে যে কংগ্রেস ছাড়াই করে দেবে। মানে আসলে লক্ষ্যটা অন্য। আমি বলছি তার কারণটা হচ্ছে যে এই 54টা সিট বাদ দিয়ে কংগ্রেস 196টা জায়গায় দ্বিতীয়, আর 248টা সিটে কংগ্রেস হয় প্রথম নয় দ্বিতীয়। ভারতবর্ষে 20% তার কংগ্রেসের ভোট পার্সেন্টেজ, মানে 5 জন লোকের মধ্যে একজন কংগ্রেসের ভোটার। এটা হচ্ছে ভারতবর্ষের চিত্র। 3টে রাজ্যে ডাইরেক্ট ক্ষমতা আছে। বিশ্বজিৎ বাবু পারবেন সেই কংগ্রেসকে উপেক্ষা করতে? জাস্ট ক্লোজ করে বিষয়টা বলবেন। আমি বিষয়টাকে অত্যন্ত সম্মান করি, শিক্ষিত লোক। 3টে স্টেটে পাওয়ারে আছে, 2টো স্টেটে এলআই পাওয়ারে আছে, আর একটা স্টেটে সিট শেয়ারিং, আর 10টা রাজ্যে হচ্ছে বিরোধী দল, প্রধান বিরোধী দল। আর তার থেকে হচ্ছে আর 10 তারিখের পরে, মার্চ মাসের 10 তারিখের পরে মুখ লোকানোর জায়গা থাকবে না। কংগ্রেসকে দুর্বল করে দিয়ে কংগ্রেসের কথা বলে, কংগ্রেসকে বাজে কথা বলে, আসলে এই যে প্ল্যান সি, আমি বি বলবো না, প্ল্যান সি, দিস ইজ আ সিম্পল গ্রিন করিডোর কথা বলছেন। সৌম্যদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চ্যালেঞ্জ করেছেন যে 10ই মার্চ আইদার প্রমাণ করুন যে কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে পারে, আর না হলে পি চিদম্বরম ইস্তফা দিন। না, ও তো অনেক বড় লিডার, অনেক বড় পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে কংগ্রেস কি কথা? কংগ্রেস অনেক ছোট পার্টি, আমরা ভাই অনেক সাধারণ লোকজন, ওনারা অনেক কথা বলবেন, ওনারা বলুক। আমরা কখনো বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে কংগ্রেসকে বাদ দিয়ে করে থাকবে। আমরা গোয়াতে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন যে আসুন আমরা সবাই মিলে একসাথে আমরা জোট করি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি। কিন্তু কংগ্রেস সেই ডাকে সাড়া দেয়নি। তো তৃণমূল কংগ্রেস কি করবে? বিশ্বজিৎ, আমি আসবো আপনার কাছে, আমি একটু মাফ চেয়ে নিচ্ছি। অডিও প্রবলেমের কারণে আপনার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, আমরা একটা ইকো শুনতে পাচ্ছি। আমি ফিরবো আপনার কাছে, আমরা এই টেকনিক্যাল সমস্যাটা সামলে আপনার কাছে ফিরবো। আমি আসবো অন্য স্পিকারদের কাছেও, তার আগে একটু শোনাবো শুভেন্দু অধিকারী, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 42 লক্ষ্য নিয়ে লোকসভা নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো। ওনার কথা কেউ শুনবে না, ওনাকে সবাই চেনে, সেই কারণে
হাত পা ধরার পরেও গোয়াতে কেউ এগিয়ে আসেন। 42 দিয়ে তো প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তিনি এই ডাক দিয়েছিলেন 2019 সালের 18ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমি তখন তৃণমূলে ছিলাম, আমরা সবাই হাত তুলে দাঁড়িয়েছিলাম। ওই একই জিনিস ছিল, 42 ভারত মানে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী মানে ভারত। বিশ্বজিৎ দার কাছে আবারও ফিরে যাব। বিশ্বজিৎ, নাম্বার 1 42 হলেও তো সেটা একটা লোকসভা নির্বাচনের যে ম্যাজিক ফিগার থাকে, সেই ম্যাজিক ফিগারের থেকে অনেক অনেক কয়েক যোজন দূরে। নাম্বার 1, নাম্বার 2, যে প্রশ্নটা আগেও করলাম, যে সত্যিই কি কংগ্রেসকে বাদ দিয়ে এই অক্ষটা তৈরি সম্ভব? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বলেছিলেন যে কংগ্রেস কেন সবাইকে নিয়ে, বিজেপি বিরোধী সমস্ত দলকে নিয়ে আমরা আসুন, আমরা একসাথে জোট করি, আমরা গোয়াতে আমরা বিজেপিকে পরাস্ত করি এবং সর্বভারতীয় সব জায়গায়, সব রাজ্যে যেখানে যেখানে ভোট হচ্ছে আমরা একসাথে জোট করে লড়াই করি। কিন্তু কংগ্রেস সেই ডাকে সাড়া দেয়নি। এবার কংগ্রেস যদি তার সদিচ্ছা না দেখায়, বিজেপি বিরোধী লড়াইয়ে যদি কংগ্রেস ভয়ে হোক বা যে কোনো কারণে হোক যদি সদিচ্ছা না দেখায়, তাহলে তৃণমূল কংগ্রেস কখনোই বসে থাকবে না। তৃণমূল কংগ্রেস কখনোই বসে থাকবে না। তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী এই লড়াইতে এগিয়ে যাবে। আমরা 34 বছরে সিপিএমকে উৎখাত করেছি, আমরা আস্তে আস্তে বিজেপিকে উৎখাত করবো। আমরা নিশ্চয়ই সমস্ত আঞ্চলিক দলকে নিয়ে জোট করব। কংগ্রেসের যদি সদিচ্ছা না থাকে। দেবজিৎ আমাদের সঙ্গে জয়েন করেছেন, আমি দেবজিতের কাছে একটু বলে দিই। বলতে হচ্ছে যে দেখুন মৌপিয়া, আমি তো পরিষ্কার কথা বলি, আমি ওনাকে সম্মান করে একটা কথা বলছি, অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা কথা বলছি, যে আপনাদের বিজেপি বিরোধিতা, এই যে মুখের বিজেপি বিরোধিতা না, এই বিজেপি বিরোধিতার ফসল আমরা গত 7 বছরে পেয়েছি দাদা। আমরা 69 বার দেখেছি পার্লামেন্টে এই বিজেপিকে অ্যাবস্টেন থেকে বিলগুলোকে পাশ করতে সহায়তা করতে। আমরা বারবার দেখেছি সিএ এনআরসির সময় আপনার সাংসদরা কি করেছে। আমরা বারবার দেখেছি যে পশ্চিমবাংলায় 2014 সালের পরে বিজেপির উত্থানের পেছনে কার সবথেকে বেশি মদত এবং পোলারাইজেশনে কি করে সাহায্য করেছেন। আমরা বারবার দেখেছি সারা ভারতবর্ষে বিজেপি। বলতে দিন দাদা, প্লিজ বলতে দিন দাদা, প্লিজ বলতে দিন। আমরা দেখেছি আপনারা কোচিং কি করে করেন। আপনারা কন্টেস্ট করেননি। আমি আপনার সঙ্গে বলছি না তো, আপনি কন্টেস্ট করুন না। আপনি কন্টেস্ট করুন না, আরে বলতে দিন না। আরে কন্টেস্ট করুন না, আপনি কন্টেস্ট করুন, আপনাকে অভিনন্দন, আপনি অভিনন্দন। গোয়াতে 36টা প্রার্থী দিতে পারেননি দাদা, কি করে অল ইন্ডিয়াতে যাবেন? আপনি শুনুন, আমি দুজনের কাছে আমি জাস্ট ক্লোজ করে নিচ্ছি মৌপিয়া। শুধু একটা কথা জানতে চাইছি যে পলিটিক্যাল পোচার, দে আর দ্য পলিটিক্যাল পোচার। বিজেপি বিরোধী এমএলএ এমপিদের নষ্ট করেছে, ক্রয় করেছে, খরিদ করেছে না। সৌমদা, এখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লজিক হচ্ছে যে যদি কংগ্রেস মানুষের রায় পাওয়ার পরও কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা তাদের কোট আনকোট অসততার কারণে তারা বিক্রি হয়ে যান এবং সেখানে যদি ক্ষমতার হাত বদল হয়ে যায়, তাহলে কি করবে তারা? দেখুন সেখানে তো লড়াই চলছে। আমরা হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। আমরা মহারাষ্ট্রে তো ঠিক আমরা উল্টো করেছি। মহারাষ্ট্রে আমরা লড়াই করে জিতেছি। মহারাষ্ট্রে বিজেপিকে ক্ষমতায় আসতে দিইনি, একটা পর একটা স্টেট। আচ্ছা আপনি বলুন, আপনি তৃণমূল বলুন, আপনি বলুন বিজেপির পশ্চিমবাংলায় আপনাদের জামানায় বিজেপির উত্থান হয়েছে না পতন হয়েছে? আপনি বলুন। আরে সেই জন্যই তো আসবো আমি দেবজিতের কাছে যাবো। দেবজিৎ, আজকে 2024-এর দামামা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বাজিয়ে দিলেন এবং তিনি বললেন তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে, যেটা খুব সিগনিফিকেন্ট একটা মন্তব্য, যে আপনারা প্রমিস করুন যে আপনারা যে দিদি আমরা বাংলাটা সামনে দেব, আপনি দেশ থেকে বিজেপিকে উৎখাত করুন। শোনা যাচ্ছে না? হ্যাঁ দেবজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। দেবজিৎ, হ্যাঁ বল। যে মঞ্চ থেকে উনি বললেন, ওটা কি মঞ্চ বললে মৌপিয়া দি? আরেকবার বলো, কি মানে আজকের কিসের মঞ্চ ছিল? সাংগঠনিক নির্বাচন। সাংগঠনিক নির্বাচন, তাও আবার তৃণমূল কংগ্রেসে।
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন, তাতে এত হাসি পাচ্ছে কেন তোমার? সোনার পাথর হাসি, তো পিসি দাঁড়ান না, এই একমাত্র আপনাদের মতো বিজেপির মতো স্বৈরতান্ত্রিক দল না, বিজেপির মতো স্বৈরতান্ত্রিক দল না। সাংগঠনিক নির্বাচন আবার তৃণমূল কংগ্রেসের, ঠিক আছে ঠিক আছে, যাই হোক বাবা, নো দাঁড়ান একটু, দাঁড়ান ঠিক আছে, ওটা পিসি ভাইপো যা বলবে তাই হবে। শুনো এ তৃণমূলী ভাই, সবার উপরে পিসি ভাইপো সত্য, তাহার উপরে নাই। ছেড়ে দিন ছেড়ে দিন, যাই হোক ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, একটাই তো নির্বাচন হয়েছে যেখানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী লাগেনি, কেন্দ্রীয় সুরক্ষা দল লাগেনি, এরকম একটাই নির্বাচন পশ্চিমবঙ্গ দেখলো। যাক, কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। এবারে বলতে দিন, সেখানে 42-এ 42 বলেছেন তো। দেখুন, সোনার পাথরবাটি, কাঁঠালের আমসত্ব, পেঁয়াজের পায়েস, তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। এটা বাংলা ডিকশনারিতে অ্যাড হলো অসম্ভব জিনিস বলে। তো যাই হোক, তো এইরকম 42-এ 42, সেটাও ওই তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মতন। পেঁয়াজের পায়েস কিংবা কাঁঠালের আমসত্ব, হাসার কিছু নেই। আমি হেসে ফেলেছি, অন্যায় করেছি, আর হাসবো না, কেননা আর অসুস্থ হতে চাই না। বাপরে বাপ, তৃণমূলেরও সাংগঠনিক নির্বাচন, মানে কত কিছু দেখবো। করোনা দেখলাম, মহামারী দেখে ফেলেছি, এরপরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনও দেখতে হলো। বাপরে বাপরে বাপ। ওই যে বললাম তো, আপনাদের মতো ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগাভাগি করি না। আপনাদের মতো স্বৈরতান্ত্রিক দল না, বিজেপির মতো স্বৈরতান্ত্রিক দল না। নির্বাচনে কটা ভোট বিজেপির মতো স্বৈরতান্ত্রিক দল না। আমি আসবো প্লিজ, আমাদের দলে গণতন্ত্র আছে। আসবো আমি সৃজনের কাছে আসবো, তার আগে সুজন চক্রবর্তীর বক্তব্য একটু শুনিয়ে আমি সৃজনের কাছে আসবো। শুনুন প্লিজ। বলছি, বিজেপির বিরুদ্ধে এই লড়াইটাকে ঘেঁটে দেবার দায়িত্ব যেন উনি না নেন। বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে একজোট করার ক্ষেত্রে উনি কোনো ভূমিকা আজও পর্যন্ত পালন করতে পারেননি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে যখন চেঁচামেচি করেন, বেশ চেঁচামেচি মতন হয়, তখন একটু সিবিআই টিবিআই যেই নড়ে চড়ে বসে, অমনি তৃণমূলের ভাষণ বিজেপি বিরোধী না হয়ে কংগ্রেস বিরোধী হয় অথবা অন্য কোনো বিরোধী হয়। সৃজনের কাছে আমার প্রশ্ন, যে এখনো পর্যন্ত আপনারা গ্রেটার ইভিল আর লেসার ইভিল কে সেই নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না, সেখানে দাঁড়িয়ে আপনারা কিসের ভিত্তিতে এই অভিযোগ করছেন যে আসলে বিজেপিকে সাহায্য করছেন জোটটা ঘেঁটে দিয়ে? আমি দেবজিৎ বাবুর সাথেই আরও কতগুলো বিশেষণ যোগ করব বলে বসেছিলাম। স্যান্ডো গেঞ্জির বুক পকেট, গরুর গাড়ির হেডলাইট, ভাড়ের হ্যান্ডেল, তৃণমূলের নির্বাচন, তার সাথে যোগ করছি বিজেপির পিকনিক এবং সংগঠন। এই সবটাই কার্যত মানুষকে হাসাচ্ছে। ও বিজেপির পিকনিক শুনে দেবজিৎ হাসছে। আমি শুনছিলাম তোমার বুলেটিনে মৌপিয়াদি ডায়মন্ড হারবার সিপিএম এর ভোট পার্সেন্টেজ, সেটাও বলো সৃজন ভাই। আমি বলবো সিপিএম এর ভোট পার্সেন্টেজ, সেটা এর সঙ্গে অ্যাড করে দাও একটু কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আসছি। না না, ওটাও বলো, ওটাও বলো। ওটা নিয়ে ওটা কলকাতায় 2 নম্বরে চলে এসেছে। ওটা কলকাতায় 2 নম্বরে চলে এসেছে, বিজেপি 3 নম্বরে চলে গেছে। ওগুলো বলতে ঢুকো না, ছেড়ে দাও। এই করে আমাকে বলতে দাও। তুমি হাসছিলে, তুমি নাটক করছিলে তখন, আমি কিন্তু তুমি তখন হাসছিলে, আমি তোমায় আটকাইনি। মৌপিয়াদি, আমি কি বলবো? হ্যাঁ বলো প্লিজ। আমি দেখছিলাম তোমার বুলেটিন, মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ বলছেন যে 2014 থেকে তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। ঠিকই, এমন হারিয়েছেন যে বিজেপি লোকসভায় পশ্চিমবঙ্গে 2009-তে 0 ছিল, মাফ করবেন 0 না 1 ছিল, 2014-তে তারা 2 হলো, 2019 সালে সেই বিজেপি 18 হলো পশ্চিমবঙ্গে। এমনভাবে বিজেপিকে হারিয়েছে। আরএসএসের দুর্গা এবারে ভোটে হারার পরেও আরএসএসের পেপার লিখেছে যে বিজেপি হেরেছে, তৃণমূল জিতেছে, তাতে বিশেষ দুঃখ নেই। আসল আনন্দ হচ্ছে সিপিএম কংগ্রেস দুর্বল হয়েছে। ওনার সাথে বিজেপির কথা মিলে যাচ্ছে বারংবার। 2021 সালের ফেব্রুয়ারিতে একটি সর্বভারতীয় চ্যানেলের কনক্লেভে বসে বলেছেন, হাম সংঘ পরিবার কে খিলাফ নেহি লড় রহে হ্যায়, বিজেপি চুনাও মে লড়তা হ্যায়, ইসিলিয়ে উসকে খিলাফ বল রহে হ্যায়। এই যে বলছেন যে আঞ্চলিক দলগুলোকে একজোট করবেন, হেমন্ত সোরেন উল্টো সুরে গাইছেন, শিবসেনা অন্য কথা বলতে শুরু করেছে, অরবিন্দ কেজরিওয়ালের সাথে ঝগড়া লেগে যাচ্ছে। সবার সাথে ঝগড়া লাগছে কেন? সবাই কি তাহলে বুঝতে পারছে
যে ওনার আসল উদ্দেশ্য হলো ইডি সিবিআই ইত্যাদির থেকে বাঁচার জন্য বিরোধী ঐক্যের মধ্যে ট্রয়ের ঘোড়া হিসেবে ট্রোজান হর্স অখিলেশ হিসেবে যাদবের খোঁচর সমর্থনে হিসেবে তো তিনি ঢুকে পড়ে ইউপিও ভেতর থেকে যাচ্ছেন। কেটে দেওয়া। আমি জানি না, অখিলেশ এরকমটা যাদব ভাবতে দূত চাই না। পাঠাচ্ছেন সৃজন, অখিলেশ যাদবের সমর্থনে তিনি ইউপিও যাচ্ছেন। ওখানে কটা সিটে ওখানে কটা সিটে লড়ছেন সে তো ধাক্কা খেয়ে না, উনি তো বলছেন যে যেখানে শক্তিশালী। ওখানে তৃণমূল লড়াই করছে না। ওখানে তৃণমূল কংগ্রেস লড়ছে না। আমি শেষ করে দিই। আপনার জানা হচ্ছে আমি তৃণমূল শেষ করে কংগ্রেস দিই। লড়ছে না। এই বলছি আমি শেষ করে দিই। বিশ্বদা, আমি একটা কথা বলবো। আরে তৃণমূলকে তো যদি আমি একটু শেষ করে নেবো। না বলে নাও সৃজন, আমি তোমার তৃণমূলকে যদি সর্বভারতীয় মঞ্চে সিরিয়াসলি নিজেদের প্রেজেন্ট করতে হয়, তার জন্য সর্বত্র ছোটাছুটি করছেন। তো মূলত কংগ্রেসের এমএলএ ভাঙাচ্ছেন, মেঘালয় গিয়ে, গোয়াতে গিয়ে, ত্রিপুরায় সিপিএম যেখানে বিজেপির বিরুদ্ধে লড়ছিল সেখানে গিয়ে ভোট কাটাকাটি করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। আমি পরিষ্কার বলছি, কৃষক আরে তৃণমূল কিরকম, তৃণমূল সর্বভারতীয় পার্টি আর রাজপাল যাদব সিনেমার হিরো একই জিনিস হলো। শোনেন না, বলছি কৃষক আন্দোলন দেখিয়েছে জনতাই নেতা, ইস্যুর ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় এসেছেন, 500টা সংগঠন এসেছে। আমি পরিষ্কার বলছি, আগে থেকে যদি প্রধানমন্ত্রী হব বলে নাচানাচি কেউ শুরু করে মৌপিয়াদি, আমি শেষ করব এই বলে, উনি একলা চলরে গাইবেন, বাকি সমস্ত শক্তি আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি গাইতে গাইতে বিজেপির বিরুদ্ধে লড়বে। বিজেপি বিরোধী ঐক্যকে ঘেটে দেওয়ার চেষ্টাটা সফল হবে না। বিজেপির সমর্থক তারাই করবে, যারা বিজেপিকে পেছন থেকে মদত করে, আপনাদের মতো দল তারাই করবে, তারাই আসবে না এই জোটে। আচ্ছা, সব্যসাচী বাবু, রাজীব বাবু, মুকুল বাবু, এনারা সব সিপিএম করতেন নাকি? এনারা কি সব সিপিএম করতেন নাকি? বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো 1998 সালে কে বলেছিলেন? আরএসএস এর পরামর্শে কিভাবে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হয়েছিল? শোভন চ্যাটার্জি আপনাদের তৃণমূলের নেতা ছিলেন, বিজেপিতে জয়েন করার পর দেবজিৎ কিছু বলতে চায়। দেবজিৎ কেন ফালতু কথা বলছেন? সৃজন ভাই, সৃজন এক মিনিট, যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমি আগমার কমিউনিস্ট বিরোধী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিশ্বদাকে মনে করাই যে যেভাবে সৃজনকে উনি বলছেন তার আগে একবার ভেবে নিন যে এইখানে দাঁড়িয়ে প্রত্যেক জায়গায় সহানুভূতির বন্যা বইয়েছেন সৃজনদের জন্য কারা, সিপিএমকে তোল্লাই দেওয়ার চেষ্টা কারা করেছেন। সিপিএমকে ভেঙেই তো আজকে তৃণমূল উঠেছে, এটা তো কোনো সন্দেহ নেই। আরে বিশ্বদা বলতে দিন, আমি বলছি তো বিশ্বদা, আমি আপনার ফেভারেই বলছি, আপনার এগেইনস্টে বলছি না। আগে শুনে নিন, নইলে কি করে বলবেন? বিশ্বদা আগে শুনে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সিপিএমকে ধ্বংস করতে এই রাজ্যেতে কেউ পারতেন না, এটা ঘটনা। কিন্তু তারপরেও যখন বিজেপির বারবারন্ত শুরু হলো, সেই সময় সিপিএমকে তোল্লা দেওয়ার দায়িত্বটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, সেটা আপনাদের পলিটিক্স, আপনারা কি করবেন। কিন্তু আমাকে একটা কথা বলুন বিশ্বদা, আজকে আপনারা একটা কথা বলেছেন, শুনুন, আরে বলতে দিন। প্রথম কথা হচ্ছে সিপিএম কে নিয়ে রাজনীতি করবেন কি করবেন না, কংগ্রেসের মতন করবেন কি করবেন না, আপনাদের কংগ্রেসি লিগেসিতে সিপিএম কে কতটা নেবেন না আপনাদের ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, দক্ষিণ 24 পরগনায় একটি বাড়ি থেকে এক দম্পতিকে উদ্ধার করা হয়েছিল। সেই দম্পতির হাত পেছন দিক দিয়ে বাঁধা ছিল, এটা বিজেপির লোক নয়, সিপিএম এর লোক। তাদের বাড়িতে নাকি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়েছিল। দম্পতি পেছনে হাত মুখ পিচমোড়া হয়ে হাত বেঁধে রেখে শর্ট সার্কিট করে সুইসাইড করেছিলেন। এইটা আপনারা প্রমাণ করতে গিয়েছিলেন। সিপিএম এর কর্মীদেরও আপনারা ছাড়েননি, আপনারা ততটুকুই ছাড়েন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাটাকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করছেন? তাহলে কি যেটা এক সেকেন্ড, যে সম্ভাবনা অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন যে আসলে কংগ্রেসের যে হাই হ্যান্ডেডনেস সেটাকে ডিনাউন্স করে আঞ্চলিক শক্তিগুলোর ওপর জোর দিয়ে একটা বিজেপি বিরোধী ঐক্যের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, এবং সেটা বাস্তবে কতটা সম্ভব? কারণ 2019-এর আগেও আমরা ব্রিগেড দেখেছি, যে 2019-এর নির্বাচনের আগে, এবং সেই সময়ও দেখেছিলাম যে তাবর শক্তি, বিজেপি বিরোধী তাবর শক্তিকে এক মঞ্চে দেখেছিলাম, কিন্তু সেটা মেটেরিয়ালাইজ করলো কোথায়? না দেখুন, মূল কথা হচ্ছে যে এখানে একটু সিরিয়াস রাজনৈতিক আলোচনার প্রয়োজন আছে। আর আজকে যেহেতু ব্যঙ্গ বিদ্রুপের ওভারডোজ হয়ে গেছে, আমি বেশ একদম হুকুমুখো হ্যাংলার মতো গম্ভীরভাবে বলার চেষ্টা করবো।
হ্যাঁ, গোমরাথেরিয়াম। এবার যে মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট হওয়া বা না হওয়ার সঙ্গে বিজেপির আসন সংখ্যার খুব বেশি পরিবর্তন হবে না। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু যে যে রাজ্যে শক্তিশালী সেই জায়গায় তারা একসঙ্গে হয়ে লড়লো কিংবা আলাদা লড়লো, তাতে কংগ্রেস যোগ তৃণমূল এই আসন সংখ্যা খুব বেশি পরিবর্তন হওয়া সম্ভব নয়। এটাকে একবারে পরিষ্কার বুঝতে হবে। কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেস বিপুল আসন পাবে এ কথা যেমন সত্যি নয়, ঠিক সেই রকম ভারতবর্ষের যে অনেকগুলি জায়গায় যেখানে কংগ্রেস অবশ্যই 200-র মতন আসনে জোরদার লড়াই দেবে। এবং বিশেষ করে আজকে রাহুল গান্ধীর বক্তব্য যারা শুনেছেন, বহুদিন পর সংসদে এত ভালো একটা বক্তব্য, সেই জায়গায় যদি একটা উজ্জীবিত কংগ্রেস 200 আসনে লড়াই করতে পারে, দেখুন কটা জিতবে সে তো ভোটের পর স্থির হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আমরা সেট থিওরিটিক নোটেশনে যেটাকে ইন্টারসেকশন বলি, একেবারেই নেই। সুতরাং প্রিপোল বা পোস্টপোল অ্যালায়েন্সে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্যের জায়গা নেই। গোয়া বা ত্রিপুরার মতো রাজ্যে দুটি করে 4টি আসন, আমার মনে হয় না কংগ্রেস এবং তৃণমূলের জোট হলো কি না হলো তাতে 2024-এর রাজনীতির খুব পরিবর্তন হবে। শেষ যে কথাটা, হ্যাঁ একটা বার্তা তো যাবে যে এরা একসঙ্গে লড়াই করছে না, তাতে কি বিজেপির সুবিধা হবে সেটা কিন্তু আজকের দিনে বোঝা সম্ভব না। একটু অপেক্ষা করি চলুন উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফলটা বেরোনো পর্যন্ত। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। বছরখানেক আগে বাংলা জয়ের দায়িত্ব নিয়ে এসেছিলেন 21-এর ভোটের পর। এবার সেই বিজয়বর্গীর উপর আরেক গুরু দায়িত্ব। গোষ্ঠী কোন্দল এবং ক্ষোভ বিক্ষোভে জর্জরিত বিজেপিকে ট্রাকে ফেরাতে আবার কৈলাস বিজয়বর্গী অবশেষে তিনি হস্তক্ষেপ করছেন। কারণ গত কয়েক মাসে যেভাবে একের পর এক বেসুর বিদ্রোহে নাজেহাল বিজেপি, অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ এবং কৈলাস বিজয়বর্গীর হাত দিয়ে। বিজেপি সূত্রে খবর, বাংলায় গোষ্ঠীকন্দল সামলাতে দায়িত্ব বিজয়বর্গীয়কে। বুধবার বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে এক প্রশ্ন কথা হয় বঙ্গে বিজেপি পর্যবেক্ষকের। मीटिंग नहीं, हम तो जनरल मिलते रहते हैं। नहीं कोई नाराज नहीं, वो तो उत्तर प्रदेश चुनाव प्रचार के लिए जा रहे हैं। वो लोग प्रचार करेंगे उत्तर प्रदेश? हाँ, कर रहे हैं। গৃহদাহে বিপর্যস্ত রাজ্য বিজেপি। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মোদী সরকারের মন্ত্রীসহ বেশ কয়েকজন নেতা। দুই নেতা তো সাংবাদিক বৈঠক করে বিদ্রোহ ঘোষণা করেই বসেছেন। রাজ্যে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে ক্ষোভ, জায়গায় জায়গায় পোস্টার। এর জেরে দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিজেপি, তাতেও বিক্ষোভ সামাল দেওয়ার লক্ষণ নেই। বুধবারও রানাঘাটে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার দিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশে। এই অবস্থায় বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে হস্তক্ষেপের আবেদন করা হচ্ছিল। অধিকাংশ নেতাই যেহেতু উত্তরপ্রদেশ নিয়ে ব্যস্ত, তাই বিজয়বর্গীয়কেই দায়িত্ব নিতে বলা হয়। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার থেকেই কাজ শুরু করেছেন বিজয়বর্গীয়। মঙ্গলবার রাতে শান্তনু বিজয়বর্গীয় বৈঠক। বিজেপি সূত্রে খবর, নতুন করে সংবাদ মাধ্যমে মুখ না খুলতে কড়া বার্তা দেওয়া হচ্ছে শান্তনুদের। আপনার অভিযোগ জানানোর কথা ছিল জেপি নাড্ডার কাছে, আপনি কোনো কথা বলবেন না? কথা বলবেন না, এখন কথা বলবো না। দিল্লি থেকে শুরু করে কলকাতা ও জেলার দিকে নজর দেবেন বিজয়বর্গীয়। বিজেপি সূত্রে এমনটাই খবর। পরিবর্তিত পরিস্থিতিতে দিলীপ ঘোষের বার্তা, আমাদের এখনো অবজারভার আছেন পলিটিক্যালি, তো তাকে বলা উচিত তিনি বাংলার ব্যাপারটা জানেন। আমি এটাই প্রথম থেকে বলেছিলাম, ঠিক জায়গায় গিয়ে বক্তব্য রাখা উচিত যাতে সমাধান হয়, এটা সমাধানের রাস্তা। বিজেপি সূত্রে খবর, দিল্লিতে আসার আগে অমিত শাহ বা জেপি নাড্ডার সময় চেয়েছিলেন শান্তনু। বাংলায় নিজেদের নতুন কমিটি ও কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ জানাতেই সময় চেয়েছিলেন। এখানেই দিলীপের তাৎপর্যপূর্ণ মন্তব্য, তাদের সবাই দেখা করবে না সব বিষয়ে, যারা যোগ্য আছেন দেখা করার তারা করেছেন, আর এটাই পদ্ধতি হওয়া উচিত। বিরোধ মিটে যাবে? বিরোধ কিছুই না, কোনো ব্যাপারে অসন্তোষ আছে, কথাবার্তা বলে এটা সমাধান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলায় ভোটের হারের জন্য বিজয়বর্গীয়র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। সেই বিজয়বর্গীয় আপাতত ড্যামেজ কন্ট্রোলের দায়িত্বে, এও এক সমাপতন বটে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এটা শুনেই তার ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু যেভাবে আমরা বিদ্রোহী বিজেপির পিকনিক দেখছি দেবজিৎ, এবং ফাইনালি গত কয়েক মাস ধরে যা যা ঘটনা প্রবাহ এই রাজ্য বিজেপিতে চলছে, তাতে ঠিক কী অনুভূতি? অবশেষে কৈলাস বিজয়বর্গী তাকে হস্তক্ষেপ করতে হচ্ছে, হাসি না কান্না? দেখো, মতান্তর থাকতেই পারে, আমাদের এটা বড় পরিবার, মতান্তর, সর্বভারতীয় দল,
সর্বভারতীয় দল মানে আমাদের মোদী মন্ত্রিসভার জম্মু একজন থেকে সদস্য দেবজিৎ রাস্তায় দাঁড়িয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের দিকে নিশানা করে বিদ্রোহ ঘোষণা করছেন। বলেনি একটু মতান্তর একটু অ্যালাউ করো। মতান্তর আর মনান্তরের মধ্যে ফারাক থাকে। আমাদের দলটা তো শুধুমাত্র একটা রাজ্যকেন্দ্রিক দল নয়, শুধু জম্মু থেকে শুরু করে তামিলনাড়ু কন্যাকুমারী অবধি, আর ওদিকে গুজরাট থেকে শুরু করে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সব জায়গাতেই আমাদের দলের উপস্থিতি আছে। আমাদের দলটা নাম কাওয়াচ্ছে সর্বভারতীয় দায়িত্বে থাকা নেতা তার নামে বিজেপি পোস্টার দিচ্ছে, তৃণমূলকে পোস্টার দিতে হচ্ছে না, এবং বিজেপির সেই অংশটা তারা পোস্ট করছেন। আমি আবারও তারা পোস্ট করছেন যে হ্যাঁ পোস্টার দিয়েছি ট্রেনে, এবার বাসে পড়বে, রাস্তায় পড়বে, পরের দিন বাসে রাস্তায় পড়ছে। বিজেপির লোকেরা পোস্টার দিয়েছে মানে বিরুদ্ধে পোস্টার দিয়েছে বলে কোথাও কি কোনো দাবি আছে? বিজেপির লোকেরা, কোনো বিজেপির লোক কি বলেছে যে এখনো পর্যন্ত আমি বিজেপির কর্মী বিরুদ্ধে পোস্টার দিয়েছি, এই দেখো পোস্টার সাঁটাচ্ছি? কোনো ভিডিও আছে? না, কিন্তু এই যে আমি বলে দিচ্ছি ভিডিও ডেফিনেটলি ভিডিও আছে দেবজিৎ। ট্রেনে এই পোস্টার পড়ার পর বিক্ষুব্ধ বিজেপি এই শোতে বসে বলেছেন হ্যাঁ সবে ট্রেনে পড়েছে অমিতাভ চক্রবর্তীর এগেইনস্টে। হ্যাঁ ট্রেনে পড়েছে, আমরা তো জানি, কিন্তু সেটা বিজেপি কর্মীরা করেছে বলে আমরা জানি। হ্যাঁ বিজেপি নেতা বলেছেন এবার বাসে পড়বে, এবার রাস্তায় পড়বে, পরের দিন বাসে পড়েছে, রাস্তায় পড়েছে। বিজেপির পদাধিকারী, বিজেপির মধ্যে পদ আছে বা তার কোনো দায়িত্ব আছে, এরকম কোনো লোক আমার জানকারিতে মৌপিয়াদি তুমিও জানো এরকম কোনো জায়গায় কিছু এরকম আসেনি। হতে পারে আমি বলিনি, অ্যালেজলি কোর্ট আনকোর্ট যদি ধরেও নেওয়া হয় কোনো মতান্তর আছে তাহলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে মিটে যাবে। কিন্তু এটা কি তুমি কোথাও দেখেছো যে বিজেপি একটা মাল্টি লিডারশিপের একটা দল, একটা কিউমুলেটিভ লিডারশিপ আমাদের এখানে চলে। আমাদের এখানে কোনো পিসিও নেই, কোনো ভাইপো দাদাও নেই। তো সুতরাং আমাদের এখানে কিউমুলেটিভ লিডারশিপে মতান্তর হয়, এটাই গণতান্ত্রিক ব্যাপার, এটাই সিস্টেম। আমাদের এরকম মতান্তর হতেই পারে। দলটা ভাঙতে ভাঙতে একটা মাইক্রোস্কোপিক মাইনরিটি হয়ে গেছে। হ্যাঁ, সেই মাইক্রোস্কোপিক মাইনরিটিকে হটানোর জন্য একসঙ্গে কাজ করে বিজেপিকে হটাই। আপনার ম্যাক্রোস্কোপিক মেজরিটির যিনি নেত্রী তিনি বলছেন আসুন সবাই মিলে দলটাকে হটাই। আপনি কোথায় হাঁটাবেন? কাকে? মাইক্রোস্কোপিক মাইনরিটিকে হাঁটানোর জন্য এত বড় লম্বা বিশাল বড় কথা বলতে হচ্ছে কেন? আপনারা তো আজকে বলেছেন বিশ্বজিৎ দা আস্তে আস্তে নাকি ফুল ধরে ধরে একটা একটা করে ফুল জোগাড় করবেন। যদি না কংগ্রেস বা অন্য কোনো দল আপনাদের সঙ্গে না হাঁটে তাহলে ফুল ধরে ধরে মালা বানাবেন। ওই একটা ব্যাপারে একটুখানি বাংলা ইংরেজি মিশে গেছে। এক্ষেত্রে ফুল মানে হচ্ছে মানে ইংরেজিতে আমি এক সেকেন্ড আমি বিশ্বজিৎ আপনার কাছে আসবো। বিশ্বজিৎ তার আগে আমি আপনাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মঞ্চ থেকে একটি বক্তব্য যেখানে তিনি বলছেন যে দল একই, কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব করবেন না, একটাই দল তৃণমূল। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। কেউ কোনো পরস্পরের সাথে কোনো দ্বন্দ্ব করবেন না, দল ছাড়া কিছু নেই, দল একটাই, তৃণমূল, চিহ্নটা জোড়াফুল, ঠিক আছে? বিশ্বজিৎ এইটাই অনেকে প্রশ্ন করছেন যে 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। আজকে 23 বছর পর কি প্রয়োজন পড়ল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে এই বার্তা দিতে হচ্ছে? দেখুন, আমাদের দলের কোন্দল কখনো রাস্তায় নেমে আসে না। না না, একটা দলে মতান্তর থাকতে পারে। শাহজাহান তুমি চুপ করে বসো, তুমি তো জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না। কার বিখ্যাত উক্তি? ও বিশ্বজিৎ দা, শাহজাহান তুমি বসো তো, কার বিখ্যাত উক্তি? তুমি তো জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না। কার উক্তি দাদা? কার উক্তি? বিভিন্ন নেতা কর্মীদের কাজল এলে মেরে ঠ্যাং করে দেব। কোন কেষ্টর উক্তি? দাঁড়ান না, রবি ঘোষের চামড়া গুটিয়ে দেব। বিশ্বজিৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নেতা গাছ থেকে পড়ে না। বিশ্বজিৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নেতা গাছ থেকে পড়ে না, কাজের মধ্যে দিয়ে উঠে আসতে হয়। একে বাদ দেব ওকে বাদ দেব করা যাচ্ছে না। কি কার উদ্দেশ্যে বলছেন? কেন বলছেন? কারোর উদ্দেশ্য না, কোনো উদ্দেশ্য না। দলটা ঐক্যবদ্ধ, আমাদের দল ঐক্যবদ্ধ। আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল আমাদের দল ঐক্যবদ্ধ এবং আমাদের আপনাদের রেজ্জাক মোল্লা হাজী রেজ্জাক মোল্লা এবং আরাবুল ঐক্যবদ্ধ, শাহজাহান আর জাহাঙ্গীর ঐক্যবদ্ধ, ওপরে রবি ঘোষ আর বাকিরা ঐক্যবদ্ধ, রবীন্দ্রনাথ ঘোষ চলছে, সবাই ঐক্যবদ্ধ। সুতরাং এটা বিজেপির সাথে এগুলো বিশ্বজিৎ শুনতে পাবেন না। একটু সৃজনের কাছে আসবো। সৃজন
লাইন লাগিয়ে দিয়েছে এখন তৃণমূল কংগ্রেসে আসার জন্য। ওরে বাবা, হ্যাঁ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেবজিৎ যে 8-9 জন বিজেপি এমএলএ তারা আসতে চান, তারা যোগাযোগ করছেন 8-9 জন বিজেপি এমএলএ তারা তৃণমূল কংগ্রেসে আসতে চান। কার আমাকে প্রশ্ন? হ্যাঁ আমি বলি এটা হচ্ছে তৃণমূলের সাংগঠনিক সবার মতন, কি জানো সাংগঠনিক নির্বাচনের মতন। 8-9 জন আসছে, এর আগে তো বলছিল নাকি গাদা গাদা লোক আসছে। আচ্ছা 77 থেকে কজন গেছে? ডেফিনেটলি যে সাংগঠনিক নির্বাচন নিয়ে যে ব্যঙ্গ করছো তার সঙ্গে এটাকে রিলেট করার আগে আমার প্রশ্ন 77 থেকে কজন গেছে? আমি বলি মতিয়াদি, হারাধনের 77টি ছেলের মধ্যে কটি ছেলে গেছে? মুকুল রায় হারাধনের 77টি ছেলের মধ্যে কটি ছেলে গেছে? মুকুল রায় এখনো বলে উঠতে পারেননি তিনি তৃণমূলে জয়েন করেছেন। এখনো পর্যন্ত পটাশিয়াম সোডিয়াম সেই পটাশিয়াম সোডিয়াম অল্টারের কথা বলছেন কোন ডাক্তার? সৃজনকে আমি নিয়ে নেব ডিবেটে। সৃজন যার নিজেরই কিনা মাঝে মাঝে অক্সিজেন কম হয়, এখন এই মুহূর্তে পিজিতে আছেন, সৃজন এখন এই মুহূর্তে পিজিতে আছেন ডক্টর কেষ্টমণ্ডল, ডক্টর কেষ্টমণ্ডল পিজিতে আছেন। মুকুল রায় সোডিয়াম পটাশিয়াম অল্টার নিয়ে কথা বলেছিলেন। সৃজন বলো ভাই। দেবজিৎ দা একটু বলছি যে এক হচ্ছে মৌপিয়াদি আজকে আমাদের জন্য, আমার বা সৌম্যদার জন্য পপকর্নের ব্যবস্থা করলে পারতে, কারণ আমরা সুন্দর গ্যালারিতে বসে উইংসে বসে এই মজা দেখছি, আমাদের খারাপ লাগছে না। একদলে পোস্টার পড়েছে, যেজন্যই দেখলাম যে তোমরা কোনো অনুযোগ করছো না, বলতে না দিলেও কোনো অনুযোগ করছো না। না মৌপিয়াদি অনুযোগ করবে কি করে? অনুযোগ এক মিনিট যারা নিজেদের মধ্যে সৃজন, এক মিনিট মৌপিয়াদি, যারা সাঁইবাড়ি দেখিয়েছে 34 বছর ধরে আর যারা 72 দেখিয়েছে 34 বছর ধরে, তারা একসঙ্গে যখন হাঁটে তখন অনুযোগ আসবে কোথা থেকে? পপকর্নের ব্যবস্থা রাখো, আমাদের জন্য রাখো, আমার বিশ্বজিৎদার জন্য রাখো, একা ওদের জন্য রেখো না। আরে এরাই তো আমাদের জন্য রাখো। দেবজিৎদা সৃজন ভুলে যাচ্ছেন কেন? দেবজিৎদা ভুলে গেছে যে এটা প্যানেল ডিসকাশন, এটা বনগার পিকনিক নয়, সেই জন্য মাঝে মধ্যেই বড্ড কথা বলে ফেলছি। একটু সবার জন্য এখনো পর্যন্ত এটা কমিউনিস্ট কান্ট্রি নয় সৃজন। এটা কিন্তু সৃজন আমি তোমায় একটু বিরত করছি। দেবজিৎ একটা প্রশ্ন সবার মনের মধ্যে আছে যে দলে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, এটা কিন্তু একটা সাধারণ মানুষের প্রশ্ন, অনেকে জিজ্ঞেস করেছেন। ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, তাই নিয়ে চর্চা চলতে পারে, এই বারবার বনভোজন কেন, পিকনিক কেন? মানে পিকনিক পলিটিক্স কিন্তু একদম রাজ্য রাজনীতিতে নতুন আমদানি। আমরা রিসর্ট পলিটিক্স দেখেছি, পিকনিক পলিটিক্স কিন্তু দেখিনি। পিকনিক পলিটিক্সটা কি? এটা বিজেপির পলিটিক্স। এর আগে রিসর্ট পলিটিক্স করতো এরা। সৃজন আলোকপাত করতে পারো এই পিকনিক পলিটিক্স নিয়ে? এটার উত্তর আমার কাছে আছে। বলো। আমাদের তো আর খালি ফ্ল্যাট নেই দিদি। আমি বলছি যে যারা নিজেদের বানর সেনা বলে গর্ব করে তারা তো বনেই যাবে, তারা জঙ্গলেই ভোজন করতে যাবে, এই নিয়ে অসুবিধা কিছু নেই। যাবে এইসব বলো না, বানর সেনা কেন বলো না? পোস্টার করেছে গরু চোরের পদত্যাগ চাই, বলো না, তাহলে ফাঁকা ফ্ল্যাটে লেলিন এসে যাবে। কে এইগুলো বলো না, যা এইগুলো বলো। আরে বলতে দাও, এগুলো বলো না সৃজন, বানর টানর বলো না, অন্য কিছু বলো। ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝানোর কথা এসে যাবে। দেখো আমি কখনো কোনো খারাপ কথা বলি না সৃজন, কিন্তু তুমি যদি এটা বলো আমি এটা বলবো। দেবজিৎদা তুমি যদি এইভাবে ইন্টারফিয়ার করতে থাকো, আমি কিন্তু তোমাকে একটা কথাও বলতে দেব না। আমি আছি, তুমি যদি রেফারের ভূমিকায় এই পারস্পরিক হুমকির দরকার নেই। প্লিজ আসুন আমরা ডিবেটে আসি। না বানর বলতে পিকনিক পলিটিক্স না, কোনো ব্যক্তি আক্রমণ নয়, কোনো অসংসদীয় শব্দ গরু চোরের পদত্যাগ চাই। আরেক দলের নামে বিক্ষোভ হচ্ছে মাতাল তোমায় জানতে হবে। ফলত এর মধ্যে পড়ে আমরা খালি চোখে যা বুঝতে পারছি যে রাজ্যের মানুষের জরুরি ইস্যুগুলো, কে কাকে একটু মান অভিমান হলে ডিপি চেঞ্জ করে দিলেই হয়, আবার টুইটারে ব্লক করাকরি চলছে, এই সব কমেডি এলিমেন্ট খুবই সুন্দর হচ্ছে। কিন্তু আসল কথা হলো যে আমাদের রাজ্যের মানুষের চাকরির সংকট, কাজের সংকট, লেখাপড়ার সংকট, অনেক আন্দোলন করে স্কুল কলেজ খোলাতে হয়েছে, সিঙ্গুরে পাওয়ার কথা ছিল মোটর গাড়ি, এখন পাচ্ছি মাঠের বেড়ি, অসংখ্য সমস্যা প্রাত্যহিক জীবনে, সেই কথাগুলো চাপা পড়ে যাচ্ছে এই দুই পক্ষের সার্কাস পার্টির মধ্যে। এমনিতে আমাদের এক একটা দিন সন্ধ্যাবেলা এই কমেডি দেখে খারাপ লাগে না। পপকর্নের ব্যবস্থা একটু মনে করাও না, সময় অসময় দুঃসময়ের লেখক যিনি কিনা ঠিকাদারদের পার্টিতে থাকবেন না বলে পদত্যাগ করেছিলেন, মনে পড়ে সৃজন? মনে আছে?
ঠিকাদারদের পার্টিতে থাকবো না বলে কে যেন পদত্যাগ করবে বলে হুমকি দিচ্ছিল। এই কে যেন পদ্মভূষণ দেবে বলে না সেটা তো ঠিক আছে। আরে বাবা সেই জন্যই তো পদ্মভূষণ, সেই জন্যই তো পদ্মভূষণ। দেখো আমার কাছে পলপট, আবার বলছি জ্যোতি বসু, পলপট, স্ট্যালিন, কিছু বলতে চান? সৌমদা হাত তুলছেন, সৌমদা প্লিজ। ভেবেছিলাম যে একদম তো ঠিক বলেছেন। আমি সবার কাছে একটা অনুরোধ করি ভাই, আমি সৌমদা একদিকে কৈলাস বিজয়বর্গীর হস্তক্ষেপ, সেটা বিজেপির যে একটা ডামাডোল চলছে, সেই ডামাডোলের পরিপ্রেক্ষিতে এক সেকেন্ড আমি ক্লোজ দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস একটাই দল, একটাই চিহ্ন, জোড়া ফুল। না আমি সবার এইবারে রাজ্য বিজেপিকে মিস্টার নটবরলালের মতো তাজমহল বেচে কে চলে যাবে? এইবারে রাজ্য বিজেপিকে মুরগি করবে কে? এইবারে মুকুল রায়টা কে? বিজয়বর্গী তো আবার ফিরছে। আর যে ঋতব্রতদার মতন কেউ নয় দাদা। আমি সবার কাছে একটা অনুরোধ করছি, দেখো আমি কারোর সময় কোনো কথা বলি, তোমরা পেলে নিয়ে নিতে, কারোর সময় নিয়ে নিয়েছে, তোমরা পেলে ছাড়তে না নিতাম না। আমি সবার কারোর সময় কোনো কথা বলিনি। আমি শুধু একটা অনুরোধ করছি যে ডিবেটটা শুনুক না সবাই। ডিবেটটা শুনলে অসুবিধা কি আছে, যেহেতু কয়েকটা মিনিট শোনা যায়। আমি মৌপিয়া তোমরা একটু আগে অনেকগুলো কথা বলছিলে তৃণমূলের মুখপত্র এবং বিজেপির মুখপত্রের মধ্যে, আমরা অনেকক্ষণ দেখলাম, অনেক বিষয় তরজা হলো, মানুষ দেখলো, উপভোগও করলো, এ অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমার কষ্ট লাগছে এটাই যে এই 183 জন মানুষ যারা এদল ওদল করলো, তাদের অনেক মানে অবস্থান বুঝতে পারলো না, দুটো দলই বুঝতে পারলো না, তৃণমূলও বুঝতে পারলো না, বিজেপি। আসলে বৃহত্তর পরিবারে এরকমই হয়, ঘর পরিবর্তন। আমি একটা ছোট্ট কাগজ দেখাচ্ছি, ভালো লাগবে। এটা তো আমার কংগ্রেসের কোনো ইশতেহার নয়, এটা একটা কাগজ। এই কাগজটা বের করে স্বস্তিকা বলে একটা পত্রিকা, যেটা RSS-এর একদম খুব ক্লোজ এন্ডেড পত্রিকা। তাতে লেখা থাকে একটা কথা, যে আমি কেন বৃহত্তর পরিবার বলছি। 21শে ডিসেম্বর 2021 পত্রিকা বলছে যে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র বিজেপি বিরোধী ভোটগুলোকে বাইফার্কেট করার জন্য, শক্তিকে দুর্বল করার জন্য। কেন বৃহত্তর পরিবারের মধ্যে ঝগড়া করিয়ে লড়াই করে বৃহত্তর পরিবারটাকে নষ্ট করছে? এইসব আপনাদের তৈরি করা কাগজ। ও এটা আমাদের তৈরি করা কাগজ? এগুলো আপনাদের তৈরি করা কাগজ। আপনি মামলা করতে পারবেন? আপনি মামলা করতে পারবেন? কি বলছেন মশাই? আপনি মামলা করতে পারবেন? আপনি মামলা করতে পারবেন বিশ্বজিৎ দা? বিজেপির বিরুদ্ধে লড়াই কেউ করে, তার নাম, সেই দলটির নাম হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। যদি শুভময়দা কিছু বলতে চান প্লিজ? শুভময়দা পরে বলবেন। বিশ্বজিৎ দা গরু হারালে এমনই হয়, মা, গরু হারালে এমনই হয় দাদা, গরু হারালে এরকম। শুভময়দা প্রশ্ন অত্যন্ত পরিষ্কার প্রশ্ন সৃজন এবং সৌম্যদার কাছে, যে যদি বিজেপি তৃণমূলের মধ্যে এত দ্বন্দ্ব সত্যি তো আছে, কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ পলিটিক্যাল স্পেসটা তারা নিয়ে নিচ্ছেন, আপনারা কেন এই দ্বন্দ্ব সত্ত্বেও পলিটিক্যাল স্পেসটা নিতে পারছেন না? বলবো? হ্যাঁ বলো। শুভময়দা খুব রেলিভেন্ট কোশ্চেন করেছেন। আমি বলছি শুভময়দা রেলিভেন্ট কোশ্চেন করেছেন। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা জানাই যে আমরা পরাজিত হয়েছি কোথায় জানেন? পরাজিত হয়েছি টাকার কাছে। যারা এতদিন বলে এসেছিল যে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস, সেই কংগ্রেস 58 বছর পরেও তাদের আইটি রিটার্নে দেখাতে হয় 282 কোটি টাকা, আর বিজেপির থাকে 5000 কোটি টাকা। আর তৃণমূল কংগ্রেস আইটি রিটার্নে কত টাকা দেখায়? আমরা আমাকে একটা ব্রেকে যেতে হবে। মন খারাপ, টাকার কাছে হেরে যাচ্ছে বারবার বলছি। আমি একদম আরে চিৎকার করতে বন্ধ করতে বলো। আমি বলছি শুভময় স্যারের কাছে আমার খুব নির্দিষ্ট উত্তর, স্যার আপনি খেয়াল করে দেখবেন যখন বিজেপির বিরুদ্ধে কোথাও কোনো পলিটিক্যাল ফাইটের প্রশ্ন আসছে, সেটা অ্যান্টি এনআরসি মুভমেন্ট হোক বা সেটা কৃষক আন্দোলন হোক, সেটা কিন্তু বামপন্থীদের তৈরি এজেন্ডার উপরে দাঁড়িয়ে রুটিন তৃণমূল থাকবে না। ভাই দুজনের কাছে প্রশ্ন, সময় নেই, আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর ফিরবো আপনাদের মতামত নিয়ে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা।
ফিরে এলাম বিরতির পর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি বিজেপি বিরোধী শক্তির হ্রাস? 52% মনে করছেন হ্যাঁ, 48% মনে করছেন না। সারা ভারতে সংগঠন শক্তিশালী করতে পারলে মমতায় প্রধান বিরোধী মুখ হবেন বলছেন রূপান্তর গুপ্ত। তৃণমূল আগে পশ্চিমবঙ্গের বাইরে একটা গ্রাম পঞ্চায়েতের আসন দখল করে দেখাক বলছেন শতদ্রু কর। মমতা বিরোধী মুখ হলেও তৃণমূলকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত হতে হবে, না হলে শক্তিশালী জোট করতে হবে। বিরোধী নেতা হিসেবে দিদি সেরা বলছেন সন্তোষ মণ্ডল। সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেস ছাড়া কেউই বিজেপি বিরোধী শক্তি হতে পারেন না বলছেন মির্জা গালিব। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।